হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আজকের এই ট্যুর গাইডের ভিডিও একটু অন্যরকম হচ্ছে। বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর সবুজ উপত্যকার মাঝে কয়েকটা স্বপ্নের দিন কাটাতে চান? তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য। আজ আমরা চলেছি হিমাচল প্রদেশের তিনটি অসাধারণ ডেস্টিনেশন, সিমলা, কাসোল এবং মানালি। এই ট্যুরে থাকবে সিমলার ঐতিহ্য আর মল রোডের সৌন্দর্য, কাসোলের পার্বতী ভ্যালির শান্ত পরিবেশ আর মানালির বরফে মোড়া অ্যাডভেঞ্চার। পুরো ট্রিপ প্ল্যান, যাতায়াত খরচ আর দরকারি টিপস সব জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রস্তুত হয়ে যান পাহাড়ের কোলে এক স্মরণীয় সফরের জন্য। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকের এই যে ট্যুর গাইড তোমরা দেখে নিয়েছো কোথাকার ট্যুর গাইড। আজকের ট্যুর গাইডটা হবে একটু অন্যরকম। আজকের ট্যুর গাইডটা হবে সিমলা মানালির ট্যুর গাইড। এই যে আমি বসে আছি এখন রোথাং পাস। যদি আসতে চাও এখানে তাহলে এরকম বরফ ঝুরু ঝুরু বরফ পেতে গেলে এই ট্যুর গাইডটা তোমাদের জন্য খুব কম খরচে। প্রথমত বলে রাখি, আমি ম্যাক্সিমাম ট্যুর গাইডগুলো দিই খুব বাজেট ফ্রেন্ডলি, আর আমিও আজকে এই ট্যুর গাইডটা দেবো মোটামুটি 4-6 জনের ক্ষেত্রে। যদি তোমরা কম খরচে ঘুরতে চাও তাদের জন্য হবে কিন্তু আজকের এই ট্যুর গাইডটা। আমি এই ট্যুর গাইডে কী ঘুরবো, আমি এখানে ঘুরবো সিমলা, কাসোল আর মানালি। সিমলা তো আমাদের লাক ভালো থাকলে বরফ দেখবো, কাসোলে আমরা হয়তো মাইনাস টেম্পারেচারে থাকবো, আর মানালিতে এই যে আমার সামনেই তার প্রমাণ, আমি এখন অলরেডি বসে আছি মানালি। কত যে খেললাম, কত যে কী করলাম বরফ নিয়ে, সেগুলোর জন্য তোমরা পুরো এপিসোড দেখতে পারো। ব্যাস, তো আজকের এই ট্যুর গাইড তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে 5 রাত 6 দিনের ট্যুর গাইড। চলো দেখে নিই আমরা এই ট্যুর গাইডে, মানে আমরা এই ট্যুরে এই যে সিমলা মানালি ঘুরবো, কাসোল ঘুরবো, এখানে আমরা কি ঘুরবো আর কিভাবে পৌঁছাবো। কলকাতা থেকে বা হাওড়া থেকে আমাদেরকে কিছু ট্রেন যেগুলো কোথায় পৌঁছায়, একদম কালকা স্টেশন বা চণ্ডীগড় স্টেশন অথবা দিল্লি। এবার তোমরা তোমাদের নিজেদের মতন প্ল্যান সেট করবে। কেউ আগে মানালি করে সিমলা যেতে পারো, কেউ সিমলা করে মানালি আসতে পারো। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে কোথা থেকে ট্রেন ধরবে। তো একটাই ট্রেন যেটা হাওড়া থেকে আসে, নেতাজি এক্সপ্রেস, পুরো কালকা অবধি সবাই ওই কালকা ট্রেন জার্নির জন্য। তো চলো দেখে নিই আমি কি করেছিলাম। এবার দেখে নেওয়া যাক হাওড়া থেকে সিমলা কিভাবে পৌঁছাবেন। যারা প্রথমবার যাচ্ছেন এবং কালকা হয়ে ঐতিহ্যবাহী টয় ট্রেন চড়তে চান তাদের জন্য সেরা রুট হলো হাওড়া থেকে কালকা, তারপর সেখান থেকে টয় ট্রেনে সিমলা। হাওড়া থেকে কালকা সরাসরি যাওয়ার একমাত্র একটা ট্রেন আছে, তা হলো নেতাজি এক্সপ্রেস। এছাড়া চাইলে নিউ দিল্লি পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে কালকা যাওয়ার একাধিক ট্রেনের অপশন পাবেন। আমরাও যেমন ট্রেনের টিকিট না পেয়ে হাওড়া থেকে বার্মির সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি সপ্তাহে 2 দিন চলে, সেই ট্রেনে করে আমরা দিল্লি পৌঁছাই, আর দিল্লি থেকে আমরা ধরে নিয়েছিলাম নেতাজি এক্সপ্রেস। তোমরা এরকমভাবেও একটু রুট চেক করে বুক করে নিতে পারো। কালকা পৌঁছে সেখান থেকে বিখ্যাত কালকা সিমলা টয় ট্রেনে চড়ে যেতে পারেন। এই পাহাড়ি রেলপথটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পুরো যাত্রায় সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। ভোরবেলা থেকে একাধিক টয় ট্রেন ছাড়ে, আপনার সুবিধা মতন টিকিট কেটে নিতে পারবেন। টয় ট্রেনের টিকিট সাধারণত 1 মাস আগে ছাড়া হয়, আর মূল ট্রেনের টিকিট 2 মাস আগে বুক করা যায়। বিকল্প রুট হিসাবে যদি বলি, যদি কালকা পর্যন্ত সরাসরি টিকিট না পান তাহলে আম্বালা ক্যান্টনমেন্ট পর্যন্ত অনেক ট্রেন পাওয়া যায়। আম্বালা থেকে গাড়ি বা বাসে সহজেই সিমলা পৌঁছে যেতে পারবেন 3 থেকে 4 ঘন্টায়। ওকে, আমি ট্রেনে করে সোজা পৌঁছে গেছিলাম একদিন কালকা থেকে কি করলাম, তারপরে সিমলা টয় ট্রেন ধরলাম। চলো দেখে নিই সিমলা টয় ট্রেন ধরে আমি দ্বিতীয় দিন কি করেছিলাম। দ্বিতীয় দিন বলতে সিমলার জার্নির হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিন পৌঁছে আমরা কি দেখব, চলো ঝটপট দেখে নিই। সিমলা স্টেশনে পৌঁছানোর পর আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটি ছিল সিমলার বাস স্ট্যান্ডের একদম কাছে, তাই যাতায়াতের দিক থেকে খুবই সুবিধাজনক। আগে থেকেই আমাদের হোটেল বুকিং আর গাড়ির ব্যবস্থা করা ছিল, ফলে স্টেশনে নেমে কোনো ঝামেলা বা দৌড়ঝাঁপ কিছুই করতে হয়নি। গাড়িতে বসেই আমরা আরাম করে পৌঁছে যাই হোটেলে। চেক ইন করে একটু বিশ্রাম নিয়ে তারপর শুরু করি আমরা সিমলা ঘোরা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, এখন 1:45 বাজে। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম।
রুমের এই হচ্ছে বেড, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। রুমের সব থেকে বড় অ্যাট্রাকশন এই পর্দা, যদি আমি সরিয়ে দিই, ও এখানে শুয়ে শুয়ে এরকম সুন্দর দৃশ্য দেখব আর এই পাহাড় এনজয় করব, রাতের ডিনারও এখানেই সারবো। আমাদের এই ট্রিপটা ছিল একটি নির্দিষ্ট প্যাকেজের মধ্যে, তাই হোটেল, গাড়ি সব কিছুই আগে থেকেই বুক করা ছিল। প্যাকেজের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি ভিডিওর একদম শেষে আলাদা করে কথা বলবো। হোটেল পৌঁছে আমরা প্রথমে চেক ইন করি, তারপর দুপুরের খাবারটা হোটেলেই করি। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই প্যাকেজে লাঞ্চ ইনক্লুড নয়, তাই দুপুরের খাবারের খরচটা আমাদের আলাদা করে নিজেদেরই দিতে হয়েছিল। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি সিমলা ঘোরার জন্য। আমাদের প্রথম গন্তব্য ছিল সিমলা কালীবাড়ি, সব কিছুই আজকে পায়ে হেঁটে, যেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দর্শন করার পর আমরা হেঁটে চলে যাই সিমলার সবচেয়ে বিখ্যাত জায়গা দ্য রিজে। রিজ থেকে ঠিক সামনেই রয়েছে সিমলার আইকনিক ক্রাইস্ট চার্চ। চার্চের সামনে দাঁড়িয়ে ছবি তোলা আর চারপাশের পাহাড়ি পরিবেশ উপভোগ করে আমরা কিছুটা সময় কাটাই। এরপর সেখান থেকে আমরা যাই লক্কর বাজার। লক্কর বাজারে কিছু জিনিসপত্র কিনি, ছোটোখাটো শপিং করে লোকাল মার্কেট ঘুরে দেখতে বেশ ভালোই সময় কেটে যায় আমাদের। সব কিছু ঘোরার পর রাতে আমরা আবার হোটেল ফিরে আসি। আমাদের এই প্যাকেজে প্রতিদিনের ডিনার ইনক্লুড, তাই হোটেলেই রাতে খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি, পরের দিনের নতুন প্ল্যানের জন্য প্রস্তুত হতে। ওকে, আমরা প্রথম দিন পৌঁছে দেখলাম সিমলার হোটেলে স্টে। এর পরের দিন আমরা যাব সিমলার আরও লোকাল যে সাইট সিন আছে সেগুলো ঘোরার জন্য। তো সেগুলো ঘোরার জন্য আমরা সকাল সকাল কখন বেরোবো, কীভাবে ঘুরবো, চলো ঝটপট দেখে নিই। পরদিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়ি সিমলার লোকাল সাইট সিন ঘোরার জন্য। দিনের শুরুটা আমি আবারও করি সিমলা কালীবাড়ি দর্শন দিয়ে। সকালে মন্দিরের পরিবেশটা সত্যিই খুব শান্ত আর ভালো লাগার মতন। সেখান থেকে আমরা ঘুরি ম্যাল রোড আর আশেপাশের এলাকা। এরপর আমরা চলে যাই হোটেলে। এখন সকালের ব্রেকফাস্ট আমাদের হোটেলেই এই প্যাকেজে ইনক্লুড আছে। একটু সময় কাটিয়ে আবারও গাড়ি করে রওনা দিই সিমলার অন্যতম দর্শনীয় স্থান জাকু টেম্পলের দিকে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির থেকে পুরো সিমলা শহরের ভিউ দারুণ সুন্দর। এরপর আমরা যাই গ্রিন ভ্যালি, চারিদিকে সবুজ পাহাড় আর প্রাকৃতিক দৃশ্য। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। অবশেষে আমরা পৌঁছে যাই কুফরি। কুফরির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কুফরিতে ঢোকার জন্য সাধারণ গাড়ি নয়, এখানে 4x4 গাড়ি নিয়েই যেতে হয়। কিছু নির্দিষ্ট নিয়ম আছে, নিজেদের পার্সোনাল গাড়ি ভেতরে ঢুকতে দেয় না। কুফরির ভেতরে 3 থেকে 4টে পয়েন্ট ঘোরার জন্য লোকাল 4x4 ট্যাক্সি নেওয়াই বাধ্যতামূলক। যদি 4 জন একসাথে যান তাহলে সাধারণত মিনিমাম 2000 টাকা নেয়। বরফের টাইমে এই টাকাটা 3 থেকে 4000 টাকা নিয়ে থাকে। এই টাকাটা প্যাকেজে ইনক্লুড করা থাকে না। অনেক সময় শুরুতে ওরা বেশি দামও চাইতে পারে, তবে দরদাম করে নেওয়াই ভালো। এই বিষয়টা মাথায় রেখে আগে থেকেই প্ল্যান করলে কুফরি ঘোরাটা ঝামেলাহীন আর সুন্দর অভিজ্ঞতা হবে। এখানে যে কটা নাম তোমরা দেখতে পাচ্ছ, এই কটা জায়গায় তোমরা ঘুরতে পারবে একবারে, যেগুলো একটা গাড়ি 2000 টাকার বেশি তোমরা দেবে না। কুফরিতে সাইট সিনের ছবি তোলা আর পাহাড়ি পরিবেশে সময় কাটিয়ে আমরা আবারও ফিরে আসি সিমলায়। সন্ধেবেলায় আবারও মল রোডে কিছুটা সময় কাটাই। ধীরে ধীরে বিদায় জানাই সিমলার সেই দিনটাকে, কারণ পরের দিন আমাদের যাত্রা শুরু হবে নতুন গন্তব্য কাসলের উদ্দেশ্যে। ওকে, হয়ে গেল। আমরা এবার দ্বিতীয় দিনও সিমলা ঘুরলাম। তৃতীয় দিন আমরা কি করব? তৃতীয় দিন আমরা সকাল সকাল আর্লি মর্নিংয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। ওঠার পরে আমরা সোজা পৌঁছে যাব কোথায়? সোজা পৌঁছে যাব আমরা কাসলে। আর কাসলে গিয়ে আমরা কি করব? চলো ঝটপট দেখে নিই যে তৃতীয় দিন আমাদের জার্নিতে কাসলে কি থাকছে। আজ সকাল হতেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ছি সিমলা থেকে কাসলের পথে। আজকের দিনটা পুরোপুরি ট্রাভেল ডে, কারণ এই রাস্তায় যেতে যেতে অনেকটা সময় লেগে যায়। পথে পথেই আমরা দুপুরের খাবারটা সেরে নেব, আর যেতে যেতে আমরা উপভোগ করব ব্যাস নদীর মন ভোলানো দৃশ্য, কুলু শহরের পাহাড় ঘেরা সৌন্দর্য, আর রাস্তায় পাবো পাণ্ডু ড্যামের মতন
একটা অসাধারণ সৌন্দর্যে ঘেরা ড্যাম, আর ধীরে ধীরে ঢুকে পড়ব মন কাড়া পার্বতী ভ্যালির বুকে। এসব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই অবশেষে আমরা পৌঁছে যাব কাসলের হোটেল বা হোমস্টেতে। রুমে ঢোকার পরে যেটা প্রথম অ্যাট্রাক্ট করলো, উডেন ফিনিশ। প্রতিটা কোনা কোনা এত সুন্দর উডেন ফিনিশ। আর জানো যে যেখানে প্রচুর ঠান্ডা হয় সেখানে কাঠের ঘরগুলো ভেতরটাকে অনেকটা গরম রাখে দিনের আলো পড়ার পরে। সিরিয়াসলি ভেতরটা কিন্তু অতটা ঠান্ডা নয় বাইরে যতটা ঠান্ডা। বাইরে প্রায় এখন দেখলাম আমি প্রায় 1 ডিগ্রি হয়ে গেছে, একটু আগে 2 ডিগ্রি ছিল। চারিদিক পুরো যত জায়গা আছে সমস্ত জায়গাটাই হচ্ছে উডেন ফিনিশ। ভাত, ডাল, পনির, চিকেন, স্যালাড আর সাথে রুটি। এ যেন আলাদা খাবার। আর স্মেল পেয়ে আমি আর থাকতে পারছি না। 9টা বাজে, প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ কালকে মণিকরণ যেতে হবে। হয়ে গেল কাসল ভ্রমণ। এইবার 4 নম্বর দিন। 4 নম্বর দিনে আমরা কাসল থেকে চলে আসব কোথায়? মানালি, যেটা খুবই কাছে। তাই আমরা আমিও কাসলে স্টে নেওয়া পছন্দ করেছিলাম। মানালি যেদিনকার পৌঁছাবো সেদিনকার রাস্তাতে আমরা কি কি দেখব এই 4 নম্বর দিনে, চলো ঝটপট তাহলে দেখে নিই। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি। দিনের প্রথম গন্তব্য ছিল মণিকরণ দর্শন। মণিকরণ দর্শন সম্পর্কে অনেকেই জানো। এখানকার গরম জলের কুণ্ড আর বিখ্যাত মণিকরণ সাহেব দেশ জুড়ে খুবই জনপ্রিয়। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা আবারও যাত্রা শুরু করি। এরপর মণিকরণ থেকে আমরা রওনা দিই মানালির পথে। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ জীবনে প্রথমবার বরফ দেখার সৌভাগ্য হতে চলেছে এই মানালিতে। রাস্তায় যেতে যেতে আমরা দেখি বৈষ্ণোদেবী টেম্পল, তারপর সেখানে রিভার র্যাফটিং হয় সেই জায়গাগুলো, আর দূর থেকে হট এয়ার বেলুনের সুন্দর দৃশ্য। পাহাড়ি রাস্তার এই যাত্রাটাই যেন আলাদা একটা অভিজ্ঞতা ছিল। পথেই আমরা দুপুরের খাবারটাও সেরে নিই খুব সুন্দর একটা জায়গায়, একটা ভালো ধাবাতে। ভালো খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবারও রওনা দিই, আর সবশেষে পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য মানালিতে। সময় আপডেট 1:45। এখন আমাদের পেট পুজো করার পালা। প্রচুর খিদে পেয়ে গেছে। কুলু মানালি হাইওয়ে ধাবা। দাদা বললো এটা ভালো তো? ভালো ভালো ভালো। ওকে, চলো খাওয়া দাওয়া এনজয় করি। বাড়িয়া। অবশেষে আমরা এসে পৌঁছালাম মানালি। হোটেলে পৌঁছে আগে চেক ইন করে একটু ফ্রেশ হলাম। লং জার্নির পর একটু বিশ্রাম নেওয়া তো দরকারি। সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি মানালি মল রোড ঘোরার জন্য। আজকের প্ল্যান একদম সিম্পল, ঘোরাঘুরি, লোকাল মার্কেট দেখা আর মানালির কিছু জনপ্রিয় খাবার এক্সপ্লোর করা। চলুন দেখি সন্ধ্যাবেলায় মানালি আমাদের জন্য কি কি চমক নিয়ে বসে আছে। ম্যাল, প্রথমবারের জন্য ম্যালে এলাম। অসাধারণ একটা ফিল, মানে হেভি লাগছে। প্রচুর দোকান, প্রচুর ভিড়। সব থেকে ভিড় লাগছে কিন্তু এই ম্যালটাই। এখন আমাদের ইচ্ছা হয়েছে মোমো খাওয়ার। পাহাড়ে আসা মানেই মোমো, আর মানালি মোমোসে আমরা এখন মোমো ট্রাই করছি। চলো। ভালো হয়েছে। কি মোমো? হ্যাঁ, দার্জিলিং ম্যাল তো গেছিস, একদম। গ্যাংটক ম্যাল গেছিস, আর কোন ম্যাল গেছিস? ওই তো সিমলা। হ্যাঁ, কোনটা ভালো লাগলো? ভালো লেগেছে তো গ্যাংটক এখন অবধি সব কিছু দিক থেকে। ওটা তারা ম্যাল। দেখ এখানে কতটা নোংরা করে রেখে দিয়েছে, কিন্তু এটাই দোকান ভালো, কিন্তু ওটাই পুরো এক লাইন দিয়ে সব দোকানগুলো। আমার তো বেশি ভিড় লাগছে এখানে। সাজানো গোছানো ব্যাপারটা ওখানে একটা রয়েছে। হ্যাঁ, এখানে সাজানো গোছানো ব্যাপারটা নেই। সিমলা, মানালি, কাসল সব জায়গাতেই তোমরা মেন মার্কেটের কাছে প্রচুর বাঙালি হোটেলের সন্ধান পাবে। যারা স্ট্যান্ডার্ড প্যাকেজে উইদাউট ফুডে আসতে চাও সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে উইদাউট ফুড অপশন সেটা চুজ করেও তোমরা এই প্যাকেজ সিলেক্ট করতে পারো, যেটা আমি লাস্টে বলে দিচ্ছি। ওকে, এবার দেখে নেওয়া যাক আমরা মানালিতে এসে পৌঁছালাম। প্রথম দিন মানালির এত সুন্দর শহরে। এইবার মানালিতে যে আমাদের 5 নম্বর দিন, এই 5 নম্বর দিন আমি এই যে বসে আছি তোমাদের জন্য ট্যুর গাইড বানাচ্ছি। এই 5 নম্বর দিনে আমরা মানালি থেকে কি কি দেখব, চলো ঝটপট দেখে নিই। পরদিন মানালির হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি রোথাং পাস ঘুরতে। আমরা যেখানে যেখানে হোটেলগুলোতে ছিলাম প্রত্যেকটা হোটেলের যে ভিউ তা মারাত্মক।
সেটা আমরা খাবার জায়গায় হোক অথবা আমাদের রুম থেকে হোক, প্রত্যেকটা জায়গা থেকে পাহাড়ের দৃশ্য, রোথাং পাস অথবা হামতা পাস যাই দেখার ইচ্ছে হতো যেন এক ফাঁকে জানলা খুলেই আমরা দেখে নিতে পারতাম। রোথাং পাস যেতে আমাদের 4x4 গাড়ি নিতে হয়েছিল, যার খরচ পড়েছিল 4,000 টাকা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি কোনো কারণে রাস্তাগুলো ওপেন থাকে, শিশু আর রোথাং পাস যেতে না চান, সেক্ষেত্রে এই নির্দিষ্ট প্যাকেজেই আপনারা ঘুরে নিতে পারবেন নেহেরুকুণ্ড, পালচেন ব্রিজ এবং অটল টানেল। আমরা যে সময় গিয়েছিলাম তখন বরফ পড়ার কারণে রোথাং পাসে সব গাড়ির পারমিশন দেওয়া হচ্ছিল না, শুধুমাত্র 4x4 গাড়িগুলোকেই যেতে দেওয়া হচ্ছিল। তাই আমাদেরকেও বাধ্য হয়েই 4x4 গাড়িতেই যেতে হয়। এখানে নির্দিষ্ট কিছু ডেট থাকে, যার পরে রোথাং পাস সাধারণ গাড়ির জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তাই যদি আপনারা রোথাং যাওয়ার প্ল্যান করেন, অবশ্যই আগে থেকে আবহাওয়া আর রোড কন্ডিশনের আপডেট চেক করে নেবেন। এবার 6 নম্বর দিনে গেলাম। 6 নম্বর দিনে আমরা কি ঘুরবো? 6 নম্বর দিনে আমরা মানালির লোকাল সাইট সিন করব। মানালি লোকাল করে আমরা সোজা বেরিয়ে যাব, কেউ চণ্ডীগড়, কেউ কালকা। চলো ঝটপট দেখে নিই আমরা এই ট্যুরটা কীভাবে করব। এরপর এসে গেল ট্রিপের শেষ দিন। আজ রাতেই আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি মানালির শেষ দিনের ঘোরাঘুরির জন্য। দিনটা শুরু করছি হিড়িম্বা দেবী টেম্পল দর্শন দিয়ে। দেবদারু জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরের পরিবেশটা সত্যি খুব শান্ত। সেখান থেকে আমরা যাই বন বিহার। এখানে কিছুক্ষণ হেঁটে প্রকৃতির মাঝে সময় কাটাই। এরপর আমরা পৌঁছে যাই মানালির মানালি মনেস্ট্রিতে। মনেস্ট্রির শান্ত পরিবেশ আর চারপাশের দৃশ্য দেখে আমরা এখানকার ঘোরাটা শেষ করি। ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়ি আজকে আমাদের গন্তব্যের দিকে, কালকা রেলওয়ে স্টেশন। এখান থেকে রাতের ট্রেনে চেপে শুরু হবে আমাদের বাড়ি ফেরার যাত্রা, সাথে নিয়ে পুরো ট্রিপের অজস্র সুন্দর স্মৃতি। আর কি, বাস কালকা অথবা চণ্ডীগড় থেকে নেতাজি এক্সপ্রেসে করে বাড়ি ফেরার গল্প এবার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। মেন কথাটা হচ্ছে এটাই, আমি যদি নিজে ট্যুরটাকে অর্গানাইজ করতে পারতাম হয়তো আমার কম পড়তে পারতো, বাট দুজন ঘুরলে কিন্তু অনেক টাকা বেশি পড়ে। আমি হিসাব করেছিলাম 16-17 হাজার টাকা। তাই আমি বিশ্বস্ত বিশ্বজিৎ দা ট্যুর পিকার্স দাদাকে বলে দিয়েছিলাম যে সুন্দর একটা ট্যুর গাইড বানিয়ে দিয়েছিল। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরের খরচ কেমন পড়ে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, এই পুরো সিমলা কাসোল মানালি ট্যুরে খরচটা আসলে কত? চলুন পার্সন অনুযায়ী একবার ব্রেকডাউন করে দেখে নিই। আমরা এই সিমলা কাসোল মানালি ঘুরতে 4 বন্ধু গেছিলাম, আর বিশ্বজ্যোতি দা ট্যুর পিকার্স, তাকেই আমি বলেছিলাম খুব সুন্দর করে একটা ট্যুর প্ল্যান সাজিয়ে দিতে। তাই জন্যই আমাকে সাজিয়ে দিয়েছিল এই ট্যুর প্ল্যানটা। আর এতটাও কম খরচে যে ঘুরে নিতে পারবো, এটাই আমার কাছে একটা বিশ্বাস করার জায়গা ছিল না। তারপর আর কি, খুব সুন্দরভাবে আমরা ঘুরে এলাম। যদি দুজন হয়, একটা ডিলাক্স রুম লাগবে। মিলসের ক্ষেত্রে বলি ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড। কার থাকবে সেডান, সেক্ষেত্রে কস্ট পড়বে এক একজনের 14,500। এটা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে হোটেল যদি স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রে 12,500 টাকা প্রতিজন। 4 জনের ক্ষেত্রেই এই খরচটা হবে 10,750 টাকা প্রতিজন। স্ট্যান্ডার্ড প্যাকেজ হলে 8,500 টাকায় প্রতিজনে ঘুরতে পারবে। যদি 6 জন হয়, সেক্ষেত্রে 2টো ডিলাক্স রুম নিয়ে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড করে আর্টিগা গাড়িতে 8,700 টাকা প্রতিজনে ঘুরতে পারবে। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ হলেই এটা 6,500 টাকায় তোমরা ঘুরতে পারবে। এবার দেখে নেওয়া যাক 4 জনের হিসেবে আমাদের মোট খরচ কত পড়েছিল। এখন অনেকেরই জানতে চাইবেন সব মিলিয়ে এক একজনের খরচ ঠিক কত দাঁড়ালো। চলুন 4 জনের হিসেবে একদম হিসাব কষে দেখি। আমাদের এই প্যাকেজের যে প্রাইস ছিল তা ছিল 10,750 টাকা প্রতিজন। ট্রেন জার্নি স্লিপারে এক একজনের ট্রেন জার্নির ভাড়া 700, 1400 টাকা করে। খাওয়া দাওয়ায় লাগবে প্রায় 1700 থেকে 1800 টাকা লাঞ্চের জন্য। টয় ট্রেনের টিকিট 60 থেকে 600 টাকা। রোথাং পাসে গাড়ির যে এক্সট্রা খরচ তা হবে 1000 টাকা। তাহলে মোট খরচ এসে দাঁড়ালো প্রায় প্রতিজনে 14,000 টাকার কাছাকাছি।
আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যাই হোক, তো তোমরা আমি সমস্ত কিছু ডিটেলস ট্যুর পিকার্সের আমি সমস্ত কিছু ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। ইফ এনি কাইন্ড অফ প্রবলেম তোমরা ওখানে কন্ট্যাক্ট করো, মানে নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, তাহলে বেস্ট হবে। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। চলে আসো না এই মানালিতে এই স্নোয়ের মজা নিতে। ও হো কী লাগছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও কোনো একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। চলো তাহলে, টাটা।